সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন কেমন বাংলাদেশ চাই। সাথে আছি ইয়াসির সিলমি। আমরা বরাবরই চেষ্টা করি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে পথে ঘাটে যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তাদের কথা তুলে ধরবার জন্য। সেটারই ধারাবাহিকতায় এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, এবার আমরা কথা বলবো, আমাদের আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্র বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বনামধন্য শিক্ষককে। শুরুতে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন মোহাম্মদ হাসান, সহকারী অধ্যাপক, ব্যবসায়ী প্রশাসন বিভাগ। এরপরে রয়েছেন শিমুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। সর্বশেষ রয়েছেন জামির আহমেদ, সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ। আমার বাঁ দিক থেকে আছেন সুরাইয়া মমতাজ, বিভাগীয় প্রধান, আইন বিভাগ। এরপরেই রয়েছেন মোহাম্মদ আবুল হাসান, সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ। সর্বশেষ রয়েছেন ডক্টর সোমা ধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ। দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের যে শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন তাদের সাথে কথা বলবো। যে পরিবর্তনশীল যে বাংলাদেশকে নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের অনেক স্বপ্ন, সেই বাংলাদেশ আসলে কিভাবে গঠন হতে পারে, এই বিষয়ে আজকে আমরা ব্যবস্থাপত্র নিব আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর কাছ থেকে। আলোচনার শুরুতে আমরা কথা বলবো অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সাথে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের অর্থনীতি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে, সেটা প্রতি বছর অর্থ বছর আমরা দেখতে পাই। তবে আমাদের অর্থনীতিতে যেমন সম্ভাবনা আছে, সংকটের কথা আমরা অস্বীকার করতে পারি না। ঠিক এই প্রেক্ষাপটে একজন আপনি ব্যবসায়ী প্রশাসন বিভাগের শিক্ষক হিসেবে আপনি যদি আমাদেরকে বলতেন কোন সংকটগুলো অবিলম্বে যদি সমাধান করা যায় তাহলে আমাদের অর্থনীতি সোজা পথে চলবে, অর্থাৎ এই অর্থনীতি থেকে পুরো দেশ উপকৃত হবে। আমার যে বিষয়, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিকে গতিশীল করার জন্য ব্যবসা প্রশাসনের যে ভূমিকার কথা জিজ্ঞেস করা হচ্ছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে আমি যেটা বলতে চাই, অর্থনীতি হচ্ছে একটা কালেকটিভ এফোর্ট। এই কালেকটিভ এফোর্টটা যদি পেতে চাই তাহলে সকল পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা অনেক বেশি প্রয়োজন, যেখানে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে অর্থনীতির চালিকা শক্তিকে গতিশীল করা অনেক বেশি সম্ভবপর হবে। আমি একজন শিক্ষক হিসেবে যেটা মনে করি, দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের টারশিয়ারি লেভেলের যে এডুকেশন ব্যবস্থা, এখানে একাডেমি ইন্ডাস্ট্রির একটা রিলেশনশিপ অনেক বেশি দরকার। বর্তমানে বেসরকারি এবং সরকারি অনেক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বাংলাদেশে, প্রায় 150-র উপরে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। দেখা যাচ্ছে একাডেমিক ইনস্টিটিউশনে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ভূমিকা আমরা অনেক বেশি কম দেখতে পাচ্ছি। এটা যেমন সরকারের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার, যে আমরা যদি তাদেরকে এখানে এনে তাদের যে চিন্তাভাবনা, ইন্ডাস্ট্রির সাথে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপগুলোর ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি, তারা কি চাই, আমরা ক্লাসে যেটা পড়াচ্ছি বা ডিসেমিনেট করছে এই ইনফরমেশনের সাথে তাদের যদি কোনো গ্যাপ থাকে তারা আমাদেরকে বলবে, ওই গ্যাপটা মিনিমাইজ করে আমরা ওইভাবে আমরা আমাদের শিক্ষার্থীকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি করব, যেটা আমাদের ইকোনমিতে একটা বিশাল কন্ট্রিবিউশন করবে। তো আমি ফিল করি সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সবসময় তারা চিন্তা করবে যাতে দক্ষ মানব সম্পদ শুধু সম্পদ নয়, তারা যেন বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হয়, তারা যেন দেশের বাইরে গিয়ে সেটাকে প্রয়োগ করে আমাদের সম্পদকে তারা নিয়ে যাচ্ছে, আমরা আমাদের দেশে কিছু করতে পারছি না, এরকম যেন না হয়। সেটা যেন একটা লং টার্ম সাস্টেইনেবল গোলের দিকে যেন যায়, যেটা আমরা অ্যাচিভ করতে পারি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার আলোচনা করেছেন দেশের অর্থনীতির যে মূলে কি কি সমস্যা আছে এবং কি কি করণীয়। আমাদের বিশ্বাস আমাদের যে নীতি নির্ধারকরা আছেন তারা এই বিষয়গুলো ভাববেন এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবেন। আমি এবারে স্যারের কাছে সর্বশেষ প্রশ্ন, আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? আমি বিলিভ করি সমাজে দুইটা মানুষ, দুটা পার্টি যেমন বসবাস করছে, ধনী এবং গরিব, এই দুটার যে ব্যালেন্সটা যেন সবসময় করা যায়, এটার জন্য অবশ্যই আমাদের দেশের যে নীতি নির্ধারকরা আছেন ওরা চিন্তাভাবনা করবেন এবং তারা এমন একটা প্ল্যানিং, এমন একটা পথ দেখাবেন আমাদেরকে, যেই পথে হাঁটলে এই দুই পেশাজীবী মানুষ, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা মিল বন্ধন হয় এবং যে বন্ধনটা একটা সাস্টেনেবল বন্ধন হবে, যাতে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য এক্সাম্পল হিসেবে থাকবে।
অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি চমৎকার বলেছেন। স্যার যেমনটা বলছেন যে অর্থনৈতিক অবস্থার কথা, একটি সুষ্ঠু অর্থনৈতিক ধারা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনীতির ধারা। এই প্রেক্ষাপটে আমার সাথে আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক শিমুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে পরিবর্তনশীল একটা সময়, আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের যে প্রত্যাশা, সেটা পূরণ হওয়ার জন্য প্রয়োজন একটি বিভাজনমুক্ত, একটি সাম্যের বাংলাদেশ, যেটি আসলে নিশ্চিত করতে পারে এমন এক রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা আসলে রাজনৈতিক দল, রাষ্ট্র এবং জনগণ সর্বোপরি আমরা সবাই উপকৃত হব। ঠিক কোন কোন পদক্ষেপ নিলে আমাদের সুষ্ঠু একটি রাজনৈতিক ধারা এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে বলে আপনি মনে করেন? আমার যেটা বিশ্বাস, আমার মনে হয় যে প্রথমেই শিক্ষা সর্বস্তরে বিস্তার হওয়া উচিত। শিক্ষা এবং আমাদের শিক্ষা জগতে যে একটা রাজনৈতিক মেরুকরণ আছে, যেমন পাঠ্যপুস্তক ধরে নেওয়া যায় যেইভাবে নীতিমালাগুলো তৈরি হচ্ছে, তো এখানকার শিক্ষকদের বা এডুকেটর যারা আছে তাদের একটা স্বাধীনতা থাকা উচিত, তাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকা উচিত। স্কুলগুলো, কলেজগুলো তাদের নিরপেক্ষভাবে, যেখানে তাদের রাজনৈতিক বক্তব্য বা শিক্ষাগত নীতিগুলো তারা পেশ করতে পারবে, যেটা কোনো রাজনৈতিক মেরুকরণের অংশ নয়, সেইভাবে এই জিনিসটা প্রস্তুত হওয়া উচিত। আমার প্রথমেই মনে হয় যে শিক্ষানীতিগুলো বা শিক্ষার যেই ক্ষেত্রগুলো, সেগুলোকে প্রথমেই রাজনৈতিক মেরুকরণ থেকে একদমই বাদ দেওয়া উচিত, বা একদম স্বাধীনভাবে তারা যাতে শিক্ষা বিস্তার করতে পারে সেই ক্ষেত্রে তাদের ভূমিকা রাখা উচিত। এবং এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, আমি বলবো যে একদম ছোটবেলা থেকেই রাজনীতিবিদ নয়, বরং রাজনীতি সচেতনতা থাকা উচিত। প্রত্যেকটা শিশু যখন 11-12 বছর বয়স হয়, তারও কিন্তু একটু একটু রাজনৈতিক সচেতনতা তৈরি হয়, কিন্তু সেটা যাতে কোনো গোষ্ঠীর দিকে একপাক্ষিক তাদের সমর্থন না হয়ে, তারা যাতে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত বা কোনটা অনুচিত, সেই জিনিসটা বুঝতে পারে, সেইভাবে তাদেরকে গড়ে তোলা উচিত। তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে বড় হতে হতে তারা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে, তখন কেবলমাত্র তাদের মধ্যে নেতা হওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেটা থাকবে না, বরং তাদের মধ্যে এক ধরনের ইনভলভমেন্ট তৈরি হবে, যে তারা দেশকে কিভাবে গড়ে তুলতে পারে, কোন দিকে গেলে দেশের সুবিধা হবে, এবং দেশের সুবিধা মানে একজন ব্যক্তির সুবিধা, দেশ বড় হওয়া মানে একজন ব্যক্তি বড় হওয়া। ম্যাডাম, আপনি চমৎকার বলেছেন। আপনার কথায় আমাদের শিক্ষাঙ্গন, ছাত্র রাজনীতি, রাজনৈতিক পরিবেশ এবং গণমাধ্যমের ভূমিকা সহ অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমার মনে হয় এখান থেকে আমরা একটা সুন্দর সমাধান খুঁজে বের করতে পারবো। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চান? যেটা সব মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এই সমস্ত মৌলিক চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে, খুব বেশি উচ্চ পর্যায়ের নয়, যাতে ন্যূনতম খেয়ে পড়ে মানুষ বেঁচে থাকতে পারে, যাতে শিক্ষার ব্যবস্থা হতে পারে, আস্তে আস্তে এতটুকু থেকেই বাংলাদেশ উঠে দাঁড়াবে। আমার এটাই বিশ্বাস যে আগে মৌলিক চাহিদাগুলো পূর্ণ হোক। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন এবং বাংলাদেশে আপনার প্রত্যাশাটা একেবারেই যথার্থ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক। আমার সাথে আছেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামির আহমেদ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছে যেটা জানতে চাইবো, পূর্ববর্তী আলোচকরা বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি নিয়ে অনেক প্রত্যাশার কথা বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করেছেন, সমাধানও দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়বার পথে আমরা যদি এগিয়ে যেতে চাই, আসন্ন যে শিল্প বিপ্লব, সেটার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে প্রযুক্তি। আপনি তথ্য প্রযুক্তির একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন বাংলাদেশের যে বর্তমান অবকাঠামো এবং তথ্য প্রযুক্তিগত যে সুবিধাদি আছে, সেটা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট কিনা? যদি যথেষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগোতে পারি? কি কি সমাধান আছে আপনার কাছে? তথ্য প্রযুক্তির একটা সুবিধা হচ্ছে দ্য মার্কেট ইজ গ্লোবাল। আমাদের এখন আমি বাংলাদেশে বসে যেই প্রযুক্তি নিয়ে কাজ করছি, এক্স্যাক্টলি আমেরিকা, ইউরোপে একই প্রযুক্তি নিয়েই কাজ হচ্ছে। এটা আমাদের দেশের তরুণ সমাজের জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমরা ডিসেন্ট একটা প্রোগ্রেস দেখতে পেয়েছি রিসেন্ট টাইমে। এটা খুবই ভালো, খুবই আশাব্যঞ্জক। আমরা গত সরকারের পতনের আমার কাছে যেটা মূল সমস্যা ছিল, এটা শুরু হয়েছে বেকারত্ব দিয়ে। স্টুডেন্টরা কোটা নিয়ে আন্দোলন করেছে, কারণ একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট বেকার ছিল। 4 বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে
ফ্যামিলি তার পিছনে সর্বস্ব ইনভেস্ট করার পরে যখন সে একটা টাকা ইনকাম পাচ্ছে না, স্বাভাবিকভাবে তখন সে কোটার বৈষম্যের দিকে তার নজরটা আসছে। আমি এখনও বিশ্বাস করি যদি আমরা জব শেষ করার পরপরই একটা ভালো চাকরি পেয়ে ডিসেন্ট আর্নিং হতো, হয়তো কোটা নিয়ে কেউ কথাও বলতো না। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি একটা প্ল্যাটফর্ম হতে পারে যেটা আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো উন্নত বিশ্বের ফরেন রেমিটেন্স একটা ভূমিকা রাখতে পারে। আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আমরা ডিজিটাল স্প্রেড হচ্ছি, সব জায়গায় ছড়াচ্ছি, সবার হাতেই ডিভাইস, বাট এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আমরা প্রতিনিয়ত এগুলোর সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি। আপনি দেখেন আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকে ডিজিটাল ডিভাইস পাচ্ছে, আমরা এখন প্রতি ঘরে ইন্টারনেট সার্ভিস দিচ্ছি, আমাদের বাচ্চারা এআই নিয়ে জানে। আমি দেখেছি গ্রেড 3-4 বাচ্চারা দে নো দ্য টার্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এভাবে যেরকম অ্যাডভান্সও হচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমার অপ্রাপ্তবয়স্ক আন্ডার এজ চিলড্রেনরা অ্যাডাল্টারি কন্টেন্ট অ্যাক্সেস করছে, পর্নোগ্রাফি অ্যাক্সেস করছে, আমরা প্যারেন্টসরা জানিও না। দিস মডার্ন জেনারেশন দে ইভেন ওরা অনেক ভালো, আমাদের প্যারেন্টস থেকেও তাদের নলেজ হাই, স্পেশালি ডিজিটাল ওয়ার্ল্ডে। আমরা যারা পরিবার রান করি, আমরাও যদি সচেতন না হই তাহলে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা প্রোটেকশন সিকিউর ডিজিটাল সার্ভিস দেওয়াটা খুবই কঠিন হবে। তাহলে যেভাবে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল খাতকে জানি যে এটাকে স্মার্ট করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে এটা সিকিউরিটি প্রোভাইড করা। স্যার, আপনি চমৎকার বলেছেন যে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য নিরাপত্তাটা সর্বাগ্রে। আমার মনে হয় এই বিষয়টা আমরা সবাই যেমন বুঝি, নীতি নির্ধারকরা সেটা গুরুত্ব দিয়ে দেখবেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, যদিও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম রাজনৈতিক মতাদর্শ থাকে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি একটা পয়েন্টে আমরা সবাই এক। আমি যত ধরনের আমার পার্সোনাল পরিচিতির মধ্যেও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও একটা পয়েন্টে আমরা সবাই এক আছি, আমরা সবাই একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, একটা নৈতিকতার বাংলাদেশ চাই। আমরা জানি আমাদের তরুণ প্রজন্ম এই পথে আমাদেরকে একটা পথ দেখিয়েছে, আমরা সবাই একসাথে কাজ করে একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশা সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এটা আমাদেরও চাওয়া। আর সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচকের কাছে। আমার সাথে আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান সোরাইয়া মমতাজ ম্যাডাম। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আপনার সাথে, আমাদের জাতীয় নির্বাচন আসন্ন এবং পুরো দেশে এই নির্বাচন ঘিরে অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সবারই প্রত্যাশা একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। সেই সাথে আমাদের সাংবিধানিক সংস্কারের কথা এসেছে। সম্প্রতি আমাদের সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্টে পেশ করেছেন। চারিদিকে দুটো কথা আমরা শুনতে পাচ্ছি, কেউ বলছেন সংবিধান সংস্কার, কেউ বলছেন সংশোধন, কেউ বলছেন পুনর্লিখন। আইনের একজন শিক্ষক হিসেবে আপনি কোনটা উপযুক্ত মনে করেন? সেই সাথে জানাবেন বাংলাদেশের নির্বাচনটা কেমন হলে সেটা বাংলাদেশ তথা পুরো বিশ্বে গ্রহণযোগ্য হবে। অনেক সাংবিধানিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এটাকে এভাবে এখন বলছেন যে এই যে সরকার এখন চলছে তাদেরকে আমরা কনস্টিটিউশনের আমাদের যে অনুচ্ছেদ 106-এর ডক্ট্রিন অফ নেসেসিটি, এটার অধীনে আমরা এটাকে বৈধতা দিতে পারি। এখন এটা দিতে গিয়ে এখন এই সরকারকে যদি আমি বলি যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে ওইটুকু পর্যন্ত এটা ঠিক আছে। এখন এটার সাথে যদি আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, যে সংবিধান সংশোধন, সংস্কার বা পুনর্লিখন, তাহলে এখানে একটা প্রশ্ন অবিসম্ভাবীভাবে চলে আসবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার ক্ষমতা কতটুকু। আমরা যতটুকু জানি, আমাদের অতীত যে ইতিহাস, আমাদের আগে ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা, আমরা জানি এটা সংবিধান পরিবর্তন করে আমরা এই বিষয়টি বাদ দিয়েছি। তাহলে এবং তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব ছিল একটা সর্বজন গ্রাহ্য আপনার নির্বাচিত সরকার ক্ষমতা পদত্যাগ করার পরে একটা সুষ্ঠু নির্বাচন করে জাতিকে একটা
সরকার উপহার দেওয়া। তাহলে ওই হাত ধরেই যদি আমরা এগোতে চাই, তাহলে এই সরকারেরও কিন্তু কাজ ওইখানেই। এখন এই জায়গায় এসে এর বেশি কিছু যদি আমরা তাকে দিয়ে করিয়ে নিতে চাই, তাহলে পরবর্তী যখন গণতান্ত্রিক নিয়মে সরকার আসবেন, উনি আবার আমাদের এই সরকারের কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠাবেন। তাহলে আমরা আমাদের এখন যারা নেতৃস্থানীয়, আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, যারা নেতা নেতৃবৃন্দ আছেন, তাদেরকেই এই জায়গায় এক টেবিলে বসে সিদ্ধান্তে আসতে হবে যে আমরা এই সরকারের কাছ থেকে আসলে আমরা কি চাচ্ছি। এবং সবশেষে এই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে যে আমরা আমাদের সংবিধানে লিখে রেখেছি যে আমাদের দেশের নাম দিয়েছি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং প্রজাতন্ত্রই ক্ষমতার সকল উৎস। তাহলে যেই সরকারই আসুক না কেন, অবশ্যম্ভাবীভাবে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে, এটার কোনো বিকল্প নাই, এবং জনগণের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। তাহলে আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থের উপরে গিয়ে যেন আমরা বর্তমান সংশোধন বা পুনর্লিখনের প্রস্তাব করি, যেন তার যে অর্জিত সুনাম আছে সেটার হানি না ঘটে। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। সংবিধান এবং নির্বাচন নিয়ে আপনি চমৎকার বিশ্লেষণ করেছেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি যেটা মনে করি, একজন শিক্ষক হিসেবে আমি যখন আমার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে যাই, আমি দেখি খুব বেশি তারা বর্তমান যে ডিজিটাল যে সংস্কৃতিতে তারা জড়িয়ে পড়েছে, তাদের মধ্যে নৈতিকতা বোধ, তারপরে আপনার পারিবারিক মূল্যবোধ এবং দেশীয় সংস্কৃতির প্রতি তারা অমনোযোগী। এবং এই জায়গায় আমাদের শিক্ষার যে একটা বিষয়, আমাদের যে কারিকুলামগুলো পরিবর্তন করে ফেলা হয়েছে, তার একটা ইফেক্ট ছাত্রদের মধ্যে অবশ্যই আছে। তো আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা এই জায়গাগুলোতে কাজ করবেন এবং পরিশেষে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং মত প্রকাশের স্বাধীনতা আছে এমন একটি বাংলাদেশ আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ ম্যাডাম। নির্বাচন, সংবিধান এবং বাংলাদেশে চমৎকার বলেছেন। আর সুপ্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচকের কাছে। আমার সাথে আছেন সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান স্যার, আছেন পুরকৌশল বিভাগে। স্যার, আপনার কাছে আমি যেটা জানতে চাইব, গত কয়েক দশকে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং সেটা করতে গিয়ে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পাহাড় কর্তন, বন উজাড় এবং সেই সাথে খাল নদী ভরাট হয়েছে। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড শেষ হয়নি, পরিকল্পিত হয়নি, অনেক সমালোচনা আছে, প্রশংসা আছে। এই প্রেক্ষাপটে আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাই, পরিবেশকে রক্ষা করে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায়? যে কোনো উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আমাকে প্ল্যানিং করতে হবে, এবং প্ল্যানিং করার সময় আমাকে বেশ কিছু নিয়মকানুন মেনেই প্ল্যানিংটা করতে হয়। এর মধ্যে যদি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলি, বাংলাদেশ সরকারেরই একেবারে গ্যাজেট করা জিনিস হচ্ছে বিএনবিসি। বাংলাদেশের সর্বপ্রথম পরিকল্পিত উন্নয়ন অথবা নিয়ম মেনে উন্নয়ন করার জন্য প্রথম গাইডলাইন যদি বলে থাকি, বিএনবিসি 1993, পরবর্তীতে 2006 সালে বিএনবিসি 2006 নামে সেটা আমাদের মাঝে আসে, এবং খুব রিসেন্টলি 2021 সালে বিএনবিসি 2020 নামে, যেই বিএনবিসিটা আমাদের সরকার, বিশেষ করে আমরা যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, নগর পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট আছে, তাদের জন্য একেবারে কমপ্লিট একটা গাইডলাইন অনেকটা এই বিএনবিসিটাতে দিয়ে দেওয়া আছে। যে কোনো উন্নয়ন করার আগে আমাদেরকে কার থেকে পারমিশন নিতে হবে, পারমিশনের সময় আমাদেরকে কি কি নিয়মকানুন মানতে হবে, সব কিছুই কিন্তু ওখানে বলে দেওয়া থাকে। এবং ওখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো ডেভেলপমেন্টের পরিবেশের ছাড়পত্র লাগে। তাহলে আমি যখন উন্নয়ন করলাম, তার মানে পরিবেশের ছাড়পত্র না পেলাম, উন্নয়নে হাত দেওয়ারই সুযোগ যেখানে নাই, সেখানে উন্নয়ন করে পরিবেশ ক্ষতি করার কথাটা আসলে খুবই, আমি মনে করব যে ঠিক না আর কি অনেকটা। তাহলে এখন কেন হচ্ছে? এটা হচ্ছে সত্যিকার অর্থে আমরা নিয়মটা মানতেছি না বলে। তার মানে আমাকে উন্নয়নের কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, নিয়ম মেনে
যেটা আমাদের সংস্কৃতিতে অনেকটা আমরা অভ্যস্ত যে যে কোনো কিছুতেই নিয়ম না মানার। যেমন আমি যদি বলি নিয়ম হিসেবে, আপনার একটা সিরিয়া থেকে যখন আমরা একটা বিল্ডিং করার জন্য যাই, আমাদের প্রথমে যেটা করতে হয়, আমাদেরকে একটা LUC বলে, ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স নিতে হয়। সেখানে আমি জায়গাটা যে ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করব আমার অনুমতি নিতে হয়। সেখানে আমার কোন পাশে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে, ড্রেন থাকলে ড্রেন থেকে কতটুকু ছেড়ে করতে হবে, সেখানে আমার বর্জ্যগুলো আমি কোন জায়গায় ফেলবো, সেগুলোর জন্য কি ব্যবস্থা নিতে হবে, সব কিছু একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার মানে আমার যে কোনো উন্নয়ন আগে কিছুই করা লাগবে না, জাস্ট আমার দেশের যে নিয়মকানুনগুলো আছে, বিশেষ করে BNBC পরিবেশ অধিদপ্তরের যে আইন কানুনগুলো আছে, দেশের যে নিয়মকানুনগুলো আছে, এগুলো মেনে যদি, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুব দক্ষ প্রকৌশলী, প্ল্যানার এবং আর্কিটেক্ট, ওনাদের সমন্বয়ে যদি কাজগুলো করা হয়, আমার মনে হয় এমন কোনো উন্নয়ন সম্ভব না যেটার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ স্যার, পরিবেশ সম্মত উন্নয়ন নিয়ে আপনি আপনার চমৎকার মন্তব্য তুলে ধরেছেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি নাগরিক হিসেবে যদি আমার দায়িত্বগুলো পালন না করি, শুধু আমি চাইতে থাকি সরকারের কাছে, তাহলে তো বিষয়টা হয় না। সরকার তো আপনাকে আমাকে নিয়েই, তাহলে সেই হিসাবে শহরে নাগরিক হিসেবে জলবদ্ধতা হয় কেন হয়? আমি যত্রতত্র ময়লা ফেলে, তাহলে আমি ময়লাটা ফেলবো না, এটা নাগরিকদের প্রতি আমার চাওয়া। আমি ট্রাফিক জ্যামের ঝামেলায় থাকি, তাহলে আমার গাড়িটা আমি যত্রতত্র পার্কিং করব না, এমনভাবে পার্কিং করব না যাতে আরেকজন পিছনে জ্যামে পড়ে যায়। আমি ফুটপাত দখল করে আড্ডা দিব না যাতে পথচারী হেঁটতে অসুবিধা হয়। মেনলি বাংলাদেশের নাগরিকদের কাছে এই নিয়মকানুনগুলো যখন আমরা মানে স্টার্ট করব, যখন প্রয়োগকারী সংস্থাকে আমি খুব ভালো মতো কোয়েশ্চেন করতে পারবো যে আমরা সবাই মানতেছি, আপনারা কেন আমাদের অধিকারটা দিবেন না? আমি মিলে নাগরিকদের কাছে, আমার নতুন বাংলাদেশের নাগরিকদের কাছে এই চাওয়াটাই মিলে আমার পক্ষ থেকে আমি করতেছি। ধন্যবাদ স্যার, আপনি যেমনটা বলছিলেন পরিবেশ ধ্বংস না করে যে উন্নয়ন, আর সত্যিকারের সেই উন্নয়ন বাংলাদেশে হোক, এটি আমাদেরও চাওয়া। সুপ্রিয় দর্শক, এবারে আমরা আমাদের আজকের সর্বশেষ আলোচক, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রভাষক ডক্টর সোমাধর আছেন। আমি সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে যেটা জানতে চাইব, আমাদের গত কয়েক দশকের যে মেরুকরণ, যে পট পরিবর্তন, আমরা বারে বারে ধাক্কা খেয়েছি, আবার এগিয়েছি। সেই 47 থেকে 71, 71 থেকে 90, 90 থেকে সর্বশেষ 24। আমরা বারে এগুলোর স্বপ্ন দেখেছি, নতুন নতুন প্রত্যাশা করেছি বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। এই প্রেক্ষিতে দেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের নারীদের অংশগ্রহণ আসলে কতটুকু ছিল, অথবা বর্তমানে যে অংশগ্রহণ সেটা সন্তোষজনক কিনা, এই ক্ষেত্রে এটা বাড়ানোর ক্ষেত্রে কি করণীয় আছে, আপনার মতামত যদি আমাদেরকে বলতেন। একজন অর্থনীতিবিদ হিসেবে নয়, একজন নারী হিসেবেই প্রথমে আমি জাতীয় কবি নজরুল ইসলামের দুটো লাইন আমি বলতে চাই, যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু পরিতাপের বিষয় বলতে গেলে বলা হয় যে অর্ধেক করেছে নারী আর অর্ধেক নর, এটা এখনও সে কবিতার পংক্তিতেই আটকে আছে। কেননা বলতে গেলে বলা হয় সে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও নারীদের এখনও শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কিন্তু 50% নিচে, অনেকটা 40-এর নিচেও বলা যায়। কিন্তু কেন তা হচ্ছে? এখানে আমরা বলতে পারি যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা যে প্রায় 18 কোটির মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে আমাদের মহিলার জনসংখ্যা, আর তার চেয়ে কম হচ্ছে আপনার পুরুষ জনসংখ্যা। কিন্তু দুঃখের বিষয় যে লেবার ফোর্স পার্টিসিপেশনের ক্ষেত্রে নারীদের হচ্ছে প্রায় 37 to 38%, তাহলে 50%-এরই কম। কিন্তু এর জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের মননের। আমরা বলতে পারি যে নারীদের শুধুমাত্র সন্তান উৎপাদনের কারখানা মনে না করে নারীদের যদি পথের সাথী বা চলার সাথী হিসেবে আমরা ধরে নিতে পারতাম, শিক্ষাক্ষেত্রে যদি আরেকটু আমরা আমাদের মননটাকে বিস্তৃত করতে পারতাম, নারীরা আরও অনেক বেশি শিক্ষিত হতে পারত। এবং যত নারী শিক্ষিত হবে, নারীদের অংশগ্রহণের হার, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার বাড়বে। এতে আলটিমেট ফল কী হবে? আলটিমেট আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে। আর একটি দেশের
অর্ধেক জনশক্তি যদি আমাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ করে তাহলে অর্থনৈতিক উন্নয়ন হতে বাধ্য। তাহলে সেক্ষেত্রে শুধু আমরা সাধারণ জনসাধারণ নয়, আমাদের সরকারও যদি এগিয়ে আসে, বিশেষ করে নারীদেরকে যে জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে, যে কোয়ালিটি এডুকেশনের কথা বলছে, এবং নারীদের বিশেষ করে সেকেন্ডারি এডুকেশনের পরে যে টার্শারি এডুকেশনের জন্য সরকার যদি আরও বেশি পদক্ষেপ অবলম্বন করে, তাহলে নারীরা আরও বেশি আমাদের হায়ার এডুকেশনে এনরোল হবে, এবং নারীদের যত বেশি শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ, ততই আমরা ধরে নিতে পারবো নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণও আরও বাড়বে। এবং যে শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, শিল্প বিপ্লবের পাশাপাশি নারীদেরকে যদি আরও বেশি স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়, নারীরা ঘরে থাকা গৃহকর্মী থেকে শুরু করে আমাদের সেই শিক্ষিত অশিক্ষিত সকল নারী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে, এটাই আমার বিশ্বাস। চমৎকার বলেছেন, নারীদের যে অংশগ্রহণ সেটি আরও আসলে বাড়ানো উচিত। এই প্রেক্ষাপটে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? একজন নারী হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমি একজন লিঙ্গ সম, একজন নারী বান্ধব অর্থনীতি এবং নারী বান্ধব বাংলাদেশ দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অসাধারণ কথা বলায় আজকে বাংলাদেশ নিয়ে আমরা অনেকগুলো বিষয় শুনেছি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর কাছ থেকে। তাদের আলোচনায় মোটা দাগে যেটা উঠে আসলো, আগামীর বাংলাদেশ যদি সমৃদ্ধ হতে হয়, সেটার জন্য প্রয়োজন রাজনৈতিক ব্যবস্থা হানাহানি মুক্ত থাকবে, বৈষম্য থাকবে না, অর্থনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় তদারকিতে এমন একটি অর্থনীতি গঠিত হবে যেটার উপকার আসলে আমরা সবাই পাবো। সেই সাথে আমরা তথ্য প্রযুক্তি বিপ্লবের কথা বলেছি, যার জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তি খাতে যথাযথ শিক্ষা এবং এই খাতে নিরাপত্তা। আমরা আরও শুনেছি আগামী সুষ্ঠু নির্বাচন হতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং সংবিধান কিভাবে গ্রহণযোগ্য হতে হয় সেই ব্যাপারে আমরা শুনেছি, এবং পরিবেশ সম্মত যে উন্নয়ন সেই কথাও আজকে আমাদের আলোচনায় উঠে এসেছে। এবং অতি অবশ্যই আমাদের নারীদের যে ক্ষমতায়ন এবং অংশগ্রহণ, সেটা নিয়ে আমরা আমাদের শিক্ষকের প্রত্যাশার কথা শুনেছি। সর্বশেষ আমরা সবাই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে সবার, যেই বাংলাদেশ হবে বিশ্বের কাছে উজ্জ্বল এক দৃষ্টান্ত। সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। ধন্যবাদ।